মঈনুদ্দিন আহমেদের শত চেষ্টা সত্ত্বেও একটি রাজনৈতিক দল গঠন করা সম্ভব হচ্ছিল না। দুটো প্রস্তাবনা যখন দেওয়া হয় যে তোমরা কি করবে, তাতে শেখ হাসিনা দেশ থেকে চলে যেতে চান, পাশাপাশি খালেদা জিয়া ইনি দেশ ছাড়তে রাজি হন না। এই সারা পৃথিবীতেই সেনাপ্রধান পদবিটা এটা শুধুমাত্র এক্সক্লুসিভলি প্রফেশনাল না, এটা একটা পলিটিক্যাল বটে। এত লোক থুয়ে কেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিনের প্রশ্ন আসলেন? সেনা প্রধান নিজেকেই 4 স্টার জেনারেল ঘোষণা করেন। ক্রমশই এই দুরভিসন্ধিগুলি এক এক করে প্রকাশ পায়। তার ভেতরে একটি আমার কাছে মনে হয়েছে যে 3 স্টার জেনারেল করে 4 স্টার জেনারেল করা সেনাপ্রধানকে, এটা হয়তো তার একটি অংশ হতে পারে। প্রিয় দর্শক, banglanews24.com এর নিয়মিত আয়োজন এডিটর্স চয়েজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম মিন্টু, আর আমার সঙ্গে রয়েছেন ডক্টর মেজর খোরশেদ সামাদ। আমরা আজকে যে বিষয়টির আলোচনায় আনছি সেটা হচ্ছে যে 1/11। আপনাদের স্মরণ আছে অনেকেরই যে 2007 সালের 11ই জানুয়ারি সেনা সমর্থিত সরকার দেশের ক্ষমতা গ্রহণ করে। তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের কাছ থেকে নির্বাহী ক্ষমতা কেড়ে নিয়ে জেনারেল মঈনু আহমেদের নেতৃত্বাধীন সেনাবাহিনীর সেনা সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতায় পরোক্ষভাবে আসীন হন। মূল ক্ষমতায় সামনে আনা হয় তদানীন্তন গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। এই সরকারকে কারা কিভাবে ক্ষমতা এনেছিল, রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল, এবং সেই ঘটনা প্রবাহ আজকে আবার নতুন করে সামনে এনেছে দুটি ঘটনা। একটি হচ্ছে যে সেই সময়কার আলোচিত চরিত্র লেফটেন্যান্ট জেনারেল জনাব মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে ডিজিএফআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ মামুন গ্রেপ্তার হয়েছেন এবং তারা রিমান্ডে নানা তথ্য দিচ্ছেন। সেই কারণে এই বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আর সেই আলোচনার আমরা সামনে এনেছি ডক্টর মেজর খোরশেদ সামাদকে, যিনি সেই সময় এই ঢাকা জোনের দায়িত্বে ছিলেন। অনেক কিছু তিনি প্রত্যক্ষ করেছেন, অনেক তথ্য তার জানা, অনেক অজানা তথ্য আমরা যা জানি না সেটা উনি জানেন। সেই কারণেই আজকে আমরা বাংলা নিউজের স্টুডিওতে এনেছি ডক্টর মেজর খোরশেদ সামাদকে। আপনাকে অভিনন্দন, স্বাগত বাংলা নিউজে। জি, ধন্যবাদ। ডক্টর খোরশেদ সামাদ, আপনি একটু বলুন তো ওই সময় যে ঘটনা প্রবাহ সেনাবাহিনীর মধ্যে কি চলছিল, কিভাবে ক্ষমতার পালাবদল ঘটলো, কিভাবে সেনা সমর্থিত সরকার ক্ষমতা আসলো, আপনি কি জানেন? জি, ধন্যবাদ। দেখুন, আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়েই এই সেনাবাহিনীর জন্ম। আমরা সবসময় সেনাবাহিনী বলবার আগে অত্যন্ত আবেগ এবং গর্ব নিয়ে একটি কথা বলি, যে দেশপ্রেমিক সেনাবাহিনী। ব্যক্তিগতভাবে আমরা যারা দীর্ঘদিন এই পোশাকটি পরেছি, ইউনিফর্মটা পরেছি, ধরা যাক আমি 30 বছর পরেছি, একই পোশাক 30 বছর পরবার যে আবেগ, এইটা পোশাকটার পোশাক থাকে না, এটা স্কিনের ত্বকের একটা অংশ হয়ে যায়। ত্বক চাইলে যেরকম আমরা তুলে ফেলতে পারি না, পোশাকটিও তুলতে পারি না। তো এটা নৈতিক দিক থেকে, আবেগের দিক থেকে। বিগত দুটি আমাদের যদি ঘটনা আমরা একটু সংক্ষেপে বলি, অতি সম্প্রতি জুলাই যে ঘটনাটি ঘটে গেল, সেখানে আমরা দেখেছি যে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন সরাসরি জনগণ একটা কথা বলেছিল যে এই মুহূর্তে দরকার জনগণের সরকার। এবং আমরা দেখেছি যে তখন তৎকালীন যে সেনা প্রধান এখনও যিনি আছেন, উনি খুব সুনির্দিষ্টভাবে সরকারের কাঠামোর জন্য ডাকেন নেতৃবৃন্দকে, এবং জনগণ তাদের প্রতিনিধি বিভিন্ন প্রধান রাজনৈতিক দলদেরকে ডাকা হয় এবং তারা কিছু উপদেষ্টা মনোনীত করেন, এবং ছাত্র জনতার চাহিদার প্রেক্ষিতে যিনি প্রধান প্রফেসর ইউনূস, তার নেতৃত্বে একটি সরকার গঠিত হয়। তারা সুনির্দিষ্ট ম্যান্ডেট দেন, এত তারিখে নির্বাচন হবে, সেই তারিখেই নির্বাচন হয়, এবং নির্বাচনে বিজয়ী বা বিজিত কোনো দলই সেনাবাহিনীর ইলেকশনের মেকানিজম আছে এরকম কোনো অভিযোগ তারা তোলেননি। মানে সর্বজন গ্রহণযোগ্যভাবে এই নির্বাচনে যে দল বিজয়ী হয়, এর ভেতর দিয়ে আমি বলতে চাচ্ছি যে এটা আমাদেরই সেনাবাহিনী। এবং আমাদের বিগত 16 ডিসেম্বর এই সম্প্রতি সংশোধনী 26শে মার্চ যে ন্যাশনাল প্যারেডটা হলো, অত্যন্ত সৌকর্যমণ্ডিত, রাষ্ট্রের গৌরবমণ্ডিতভাবে একটি প্যারেডে আমরা আমাদের শক্তিমত্তা এবং সেনাবাহিনী বা
সেনা, বিমান, নৌবাহিনী এবং অ্যালাইডস যারা আছেন তাদের আমরা এক শিলাসম ইউনিটি দেখতে পাই। এবং এর আগে যখন এরশাদের পতন হয় তখন জেনারেল নুরুদ্দিন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন যে জেনারেল নুরুদ্দিন যখন সেনাপ্রধান ছিলেন তখন এরশাদ এক পর্যায়ে তাকে ওনাকে চাপ দেন যে তুমি আমাদেরকে সহায়তা করো, অর্থাৎ সেনাবাহিনীকে আমাকে রাষ্ট্রযন্ত্রের ভেতর ঢোকাও এবং আমি এটা আমার রাজনৈতিক দল পরিচালনা করি। উনি ওই জায়গা থেকে অনড় থাকেন এবং ফলে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার কারণে এরশাদের পতনটা নিশ্চিত হয়। এবং এই ঘটনা তো জি ফ্যাসিবাদের বেলাতেও একই ঘটনাটা ঘটেছে। এই দুটো পুরনো প্রসঙ্গ আনবার উদ্দেশ্যটা হলো সেনাবাহিনী নিশ্চয়ই একটি রেজিমেন্টেড, একটা অর্গানাইজ তার ফোর্স, তারা কমিটেড, কিন্তু রাষ্ট্রের যদি বিশেষ কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে জাতির কারণে আমরা তার ভিন্নতা দেখেছি এবং এটা সাদরে গৃহীত হয়েছে। এখন 1/11-এর প্রেক্ষিতে আমি অনেক বড় কথাকে যদি খুব সারসংক্ষেপে আনতে চাই, এটা হলো যে আমাদের বৃহৎ দুটি রাজনৈতিক দলের ভিতর দ্বন্দ্ব ছিল এবং এটা রক্তারক্তি পর্যায়ে যায়। এইটাকে ক্যাপিটাল করার তো আসলে সেনাবাহিনীর কোনো দরকার নাই। রাজনৈতিক মঞ্চ রাজনৈতিকভাবেই তারা সলভ করুক, এটাই প্রত্যাশিত। কিন্তু আমরা দেখেছি যে এই যে আপনি ঘটনাটা বললেন যে সেনা সম্পৃক্ত হওয়া, আমি তাত্ত্বিকভাবে যদি ধরে নেই যে তাত্ত্বিকভাবে বিতর্কের খাতিরে, আমরা বলি না যে তর্কের খাতিরে, যে সেইটা হয়তো অনিবার্য ছিল, আমরা যদি অনিবার্য দেখি, কিন্তু তার তো একটা সুনির্দিষ্ট এবারকার মতো একটা ডেট তারা বলে দিবে যে আমরা ইলেকশন অত তারিখে করব, ইলেকশনে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আসবে না, তারপর ইলেকশনে যারা খুশি তারা নির্বাচন করবে এবং জনগণ তাদের পছন্দের দল বা ব্যক্তিকে নির্বাচন করে। এক্ষেত্রে ব্যাপক ব্যত্যয় ঘটে এবং আজকের এই গণতন্ত্রকে সুসংহত করতেই প্রাসঙ্গিকভাবে এই জিনিসগুলি আসতে পারে। এই জন্য আমার এত ভূমিকার কথা। এবার আসে যাক যে কীভাবে ব্যাপারটা হয়েছিল। সেই সময় ইয়াজউদ্দিন সরকার ছিলেন, আপনি নিশ্চয়ই সেটা মনে করতে পারছেন। প্রেসিডেন্ট তো থাকেন প্রেসিডেন্টের কক্ষে, সেখানে সেনাবাহিনীর প্রধানের কোনো বিশেষ কমিটমেন্ট ছাড়া যাওয়ার কোনো দরকার নাই এবং যেতে গেলে তার অনেকগুলি প্রোটোকল আছে। আমি খুব খুব সংক্ষেপে প্রোটোকলটা বলছি, একটা এমএসপি থাকে, মিলিটারি সেক্রেটারি অফ দি প্রেসিডেন্ট, তিনি সামরিক বাহিনীর যত সচিবের দায়িত্ব পালন করেন। ইনি একটা মেজর জেনারেল পদবীর, এবং আমি নাম ধরে বলছি, তখন উনি ছিলেন জেনারেল আমিনুল করিম। উনি বহুমুখী প্রতিভার অধিকারী এবং ওনার জ্ঞান আছে এবং সঙ্গত কারণেই এই সেনা সদরে এই সামরিক বাহিনীর এই সংবেদনশীল পোস্টে একজন জ্ঞানী এবং প্রজ্ঞাবান কাউকে দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু এছাড়া এসএসএফ একটি সংগঠন আমরা কম বেশি এই সময়কালে ব্যাপক দেখেছি, স্পেশাল সিকিউরিটি ফোর্স। এটা হেড অফ দ্য যিনি স্টেট থাকেন তাকে নিরাপত্তা দেন এবং ওনারা যদি মনে করেন যে হেড অফ দ্য স্টেটের নিরাপত্তার জন্য যে কাউকে যে কোনো কিছু করতে হবে, ওনারা সেই জন্য প্রস্তুত থাকেন এবং যে কোনো কিছু করবার তারা এখতিয়ারভুক্ত রাখেন। গুলি করে হত্যা করার যদি প্রশ্ন আসে করবেন, তার জন্য প্রাধিকার আছে, এটা রাষ্ট্র তাদেরকে অর্পিত করা আছে, আজও করা আছে, যখন থেকে জন্ম তখনও করা আছে। এটা শুধু বাংলাদেশ না, এটা ভুল তথ্য চলে যাবে সারা পৃথিবীর রাষ্ট্রযন্ত্রে, সারা পৃথিবীতে এই এসএসএফের আদলে প্রত্যেকটা দেশেই বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এখন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ সাহেব এবং নৌবাহিনীর যিনি প্রধান, ওনারা এসে ইয়াজউদ্দিনের কাছে আসেন। এখন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের কাছে 2-3টা প্রশ্ন এসে দাঁড়ায়। এক হলো যে আমরা একটু আগে বলেছি যে এইখানে ঢুকতে গেলে এসএসএফকে পেরিয়ে আসবে, এসএসএফ যদি না চায়, একটু আগে যে কথাটা হলো ওনারা গুলি করতে পারেন। তাহলে এই এসএসএফ কেন নেগোশিয়েট হলো তৎকালীন, এটা আসলে আমাদের খুব হয়তো এই যে তদন্ত হয়তো আরও খোলামেলা বেরিয়ে আসবে। এবং সবচেয়ে বড় কথা, জেনারেল আমিনুল করিম যাকে বলা হলো যে এমএসপি, তিনি পথ খুলে দিলেন, তারা আসলেন, চা কফি খেলেন, আলোচনা করলেন। এসএসএফকে তো এজেন্ডা বলতে হবে যে আমি কেন আসছি। আমি যদি আপনার কাছে আসি, আপনার অফিসকে তো আপনি লিখে দিতে হবে যে আমি এই তো কারণে এসেছেন। সেক্ষেত্রে আপনি আমাকে দেখতে ইচ্ছা পোষণ করতেও পারেন, আপনার হাতে সময় নাও থাকতে পারে, এবং আপনি যদি কনভিন্স না হন যে আমার আশাটা যৌক্তিক, তাহলে পারে তো আমার এখানে কোনো প্রাধিকার নাই। তাহলে যে কারণটি ঢুকানো হয়েছিল সেটি আমাদের কাছে খুব পরিষ্কার না, কেন তিনি প্রেসিডেন্টের কাছে জানতেন না যে উনি আসছেন? হ্যাঁ, নিশ্চয়ই জানতেন, কিন্তু
কিন্তু ওইখানে যিনি আপনি যার কথা বললেন জেনারেল আমিনুল করিম, আমিনুল করিম সাহেবের ভূমিকাটা কি ছিল? এইটাই তো রহস্যজনক যে উনি যদি ইতিবাচক মানে পরিষ্কারভাবে না বলেন তাহলে তো সহজ অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এটা আশার কোনো নাই। মানে আমি বলতে চাচ্ছি একথা নিশ্চিত যে জেনারেল আমিনুল করিম উনি আসতে নিষেধাজ্ঞা দেন নাই। ওনার তিনি কেন এটা দিলেন এটা আসলে সময় সাপেক্ষ। যদি আমি একটু প্রশ্ন করি দর্শকদের জানার জন্য, যদি উনি আসতে না দিতেন তাহলে যদি মঈনুল সাহেব আসতে যাইতেন তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে পারে উনি তো পক্ষ নিচ্ছেন প্রধান সরকার প্রধানের পক্ষে, তাহলে রাষ্ট্রপ্রধানকে যদি উনি মনে করেন যে তার জীবন সংকটাপন্ন তাহলে সরকার প্রধান তাহলে নির্দেশ দিবেন, তাহলে যা করার তাই হতো। তাহলে ওখানে একটা সংঘর্ষ হতো, উনি যদি বাধা খুবই অনিবার্যভাবে হতো। মঈনুল সাহেব ঢুকতে পারলেন বলে রাষ্ট্র ক্ষমতাটা ঠিক তাই পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, কিন্তু শুধু তাই না, যখন আলোচনা চলে তখন কিন্তু চারপাশে ওই এসএসএফ বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর লোকেরাও থাকেন। আচ্ছা আচ্ছা, আলোচনার সময় তারা উপস্থিত থাকেন। তাহলে যে কথাবার্তা হচ্ছে সেটাও কিন্তু তারা দেখছে, এবং এই কথাতে কোনো ঝুঁকি রাষ্ট্রের জন্য বা ব্যক্তিগতভাবে রাষ্ট্রপ্রধানের জন্য এটাও তাদের কর্ণগোচর হচ্ছে। এটা না যে আমি আপনি আলাদা আলাদা করে, এটা প্রোটোকলে পড়ে না। এখন এক পর্যায়ে যেটুকু আমাদের জানা সেটুকুতে এই মঈনুদ্দিন আহমেদ ইয়াজউদ্দিন সাহেবকে বলেন, যে প্রেসিডেন্টকে বলেন যে আপনি অনেকগুলি তার যুক্তিতর্ক দেখান, সার সংক্ষেপটা হলো যে আপনি রাষ্ট্রযন্ত্র ছেড়ে দেন, আপনি আর রাষ্ট্রযন্ত্র। তখন মঈনুদ্দিন সংশোধনী প্রেসিডেন্ট বলেন যে আমি কেন ছাড়বো, এবং উনি ওনার মতো করে যুক্তিতর্ক যখন একটা পর্যায়ে উনি বলেন, মানে মঈনুদ্দিন আহমেদ বলেন যদি আপনি না ছাড়েন তাহলে পারে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন চৌধুরী আসবে। এখন এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন আহমেদকে নিয়ে কথাটা হচ্ছে, তাহলে সঙ্গত কারণে প্রশ্ন আসলে এত লোক থুয়ে কেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিনের প্রশ্ন আসলেন। একটু সংশোধনী এখানে দরকার যে তৎকালীন এই মাসুদ্দিন চৌধুরী সাহেব তখন মেজর জেনারেল ছিলেন, উনি ছিলেন 9 ডিভিশনের জিওসি। এটা একটু ব্যাখ্যা সামগ্রিকভাবে রাখে। 9 ডিভিশন হলো আমরা জানি সেনা অর্গানোগ্রাম যেরকম, তাতে কতগুলি ডিভিশনে বিভক্ত। তার ভিতরে একটি হলো ঢাকার সন্নিকটে সাভারে এই ডিভিশনটা থাকে। একটি ডিভিশন 3টি ব্রিগেড নিয়ে গঠিত, এবং এখানে হিউজ আর্মামেন্ট থাকে, অর্থাৎ অস্ত্র শস্ত্র থাকে। আরও একটু প্রাসঙ্গিক হবে না, ঢাকাতে বলতে আমরা যেটা বুঝি, ঢাকাতে মূলত সামরিক সচিব এবং সামরিক আমলারা থাকে। আমি যদি খুব সহজ বাংলায় বলি, ধরা যাক সেনা সদর, এখানে কোনো হাতিয়ার ভারী মাকার থাকে না, প্রতিরক্ষার জন্য থাকে। ডিজিটিপি, সিএমএইচ, এফএফডিএল, এইগুলি সবগুলি সামরিক আমলা জাতীয়। কিন্তু আমি আবারও বলছি, ভারী কোনো অস্ত্র যুদ্ধের জন্য এটা করা সম্ভব থাকে না। ফলে ঢাকাকে যদি সাপোর্ট দিতে হয় বা এরকম যদি হেভি আর্মামেন্টের দরকার হয় তাহলে 9 ডিভিশনের সমর্থন অত্যাবশ্যক। 9 ডিভিশন হচ্ছে সাভারে অবস্থিত, ঠিক তাই, ঢাকার অদূরে, ঠিক তাই। এবং যে অর্গানোগ্রামটা করা হচ্ছে, অর্থাৎ ঢাকা যদি অ্যাটাক হয় তাহলে 9 ডিভিশনে এসে সাপোর্টটা দিবে। তাহলে এইটাতে, এবং উনি এই সময় মোবাইল বার করেন মঈনুল আহমেদ সাহেব মানে মাসুদ সাহেব সত্যি কানেকশন ছিলেন কিনা সেটা সময় বলবে। উনি বলেন যে মাসুদ তুমি আসো, না হলে পারে আমাদের কথা শুনছেন না। তো এই কথার প্রেক্ষিতে ইয়াজউদ্দিন সাহেব আর কোনো কথা বলেন না। পরবর্তীতে এই মানে হুমকির মুখে তিনি ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করেছেন। ঠিক তাই, এবং সেটা একটা নাটকও হতে পারে, সরাসরি বলতেও পারে। আপনি বলছেন যে মোবাইলে যে কথাগুলো বলেছিলেন আজও ওপেন ছিল কিনা সেটা নিয়ে যেমন সংশয় আছে, এটা একটা থ্রেটের জন্য আসলে উনি বলেছিলেন। এবং নিশ্চয়ই তাহলে আমাদের মনে হচ্ছে যে পুরো বিষয়টা সেনাবাহিনীর যে বিষয়টা, ওখানে আপনি যার কথা বললেন যে মহসিনুল মেজর রাষ্ট্রপতির ছিলেন কে, আমিনুল করিম সাহেব এর সঙ্গে যুক্ত ছিলেন। এখন তদন্ত করলে বিষয়টা বেরিয়ে আসবে। আচ্ছা, এরপরে মাসুদ সাহেব তো মানে উনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব তখন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করলেন। এরপরে ঘটনাক্রম অত্যন্ত দ্রুততম সময়ে তারা একজনকে ঠিক করতে হয়, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের একজনকে থাকতে হবে। এবং আমরা জানি যে তৎকালীন বাংলাদেশ ব্যাংকের ঠিক বিগত সরকার যিনি ছিলেন তাকে এটা মানে নির্বাহী করা হলো। এর আগে কিন্তু নির্বাহী ক্ষমতাটা ইয়াজউদ্দিন আহমেদের সাহেবের সঙ্গে ছিল। প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায়িত্ব হস্তান্তর করার পরে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান পাওয়া যাচ্ছিল না বিধায় আপনার মনে আছে যে ওই সময় বিচারপতি
একজন প্রধান বিচারপতিকে ঠিক নিয়ে তাই। বিতর্ক হচ্ছিল, ঠিক তাই। আপনার এম এ আজিজ সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছিল। উনি যখন এটা নিয়ে অনেক আন্দোলন হলো আর কি। আমরা দেখেছি যে 28শে অক্টোবর লগি বৈঠা মিছিল পল্টনে মানুষের 4টা মানুষ মারা যায় ওখানে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মিছিল থেকে গুলি ছোড়া এবং একজন আমরা দেখেছি অনেক অনেক হতাহত হয়, তার মধ্যে একেবারে লাঠি বৈঠা দিয়ে পিটিয়ে মারা হয় একদম পল্টন মোড়ের ওইখানে। ওই সময় আমি রিপোর্টিংয়ে ছিলাম, আমিও আচ্ছা, ছিলাম। তারপরে ঘটনা দ্রুত চেঞ্জ হতে থাকে এবং সেই ঘটনা শেষ হয় আপনার 2007 সালের 11ই জানুয়ারি। ঠিক তাই। ওই দিনের ঘটনা আর কি আমরা বলছি। তো যে কথা বলছিলাম যে এই যে রাজনৈতিক প্রেক্ষাপটটা যে বদলে গেল দ্রুত আন্দোলন, এবং সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধানের প্রশ্নটা সামনে এনে কে হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। পরবর্তী ইয়াজউদ্দিন সাহেব নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন। এখন আপনি যেখান থেকে বলছেন যে ডক্টর ফখরুদ্দিন সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনা হয়, উনি কিন্তু পরবর্তী ফাংশন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে, এবং এটা ছিল আর্মি ব্যাকড গভর্নমেন্ট। এবার আসি আপনার অন্য আলোচনায় যে 90 সালে নুরুদ্দিন সাহেবের ভূমিকা, 2024 সালের পরবর্তী সময় আর্মি সেনা প্রধানের ভূমিকা, এই ভূমিকাগুলো ছিল জনগণের পক্ষে। কিন্তু এখন যাদের কথা বলছি 111-এর কুশীল বলা হচ্ছে, তাদের ভূমিকাটা ছিল আসলে একটা দলের পক্ষে বা একটা সরকারের বিপক্ষে, একটা সরাসরি অবস্থান ছিল, যে কারণে আজকে এত আলোচনা এত বিতর্ক। আমরা দেখেছি যে জেনারেল মাসুদুদ্দিন আহমেদের হাতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্যাতন হয়েছেন বলে কথা উঠেছে বা প্রচার আছে। এই বিষয়গুলো নিয়ে আপনি জি, ধন্যবাদ, আপনি যথাযথ বলেছেন। মাসুদের ব্যাপারটা আর একটু পরিষ্কার আর একটু হওয়া দরকার। খোলামেলা বলেন। জি, সেটা হলো, আমি একটু আগে বলেছি 9 ডিবের উনি জিওসি ছিলেন। জিওসি পদমর্যাদা হচ্ছে মেজর জেনারেলের। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীতে কম বেশি প্রায় 50 ঊর্ধ্ব মেজর জেনারেল আছেন। তো 50-এর ঊর্ধ্বে, তারপর সেনা প্রধানকে সেই সময়কালে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মঈনুদ্দিন প্রথমে লেফটেন্যান্ট জেনারেল হন। পরবর্তীতে সেনা প্রধান নিজেকেই 4 স্টার জেনারেল ঘোষণা করেন, এবং 4 স্টার করতে গেলে কিছু অর্গানাইজেশন প্যাটার্নটাকে ভাগ করতে হয়। তো তখন সেনাবাহিনীর যে মূল স্ট্রিমটা ধর হচ্ছে বেশি যেখানে অফিসার বা সৈনিক, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তাহলে একটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে না, তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ভেঙে ফেলা হয়, দিয়ে দুটো অর্গানাইজেশন করা হয়, একটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইটসেলফ আর হচ্ছে BIR, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। ফলে পদাতিক বাহিনী হয়ে গেল দুটো। ফলে ক্রাইটেরিয়া ফুলফিল হলো কিনা জানি না, অন্তত উনি মানে দৃশ্যতে উনি করলেন, এবং উনি নিজেকেই 3 স্টার জেনারেল থেকে 4 স্টার জেনারেল করলেন। এখানে সৈন্য সংখ্যার একটা বিষয় থাকে না, যে এত সৈন্য সংখ্যা বিষয় থাকে, সেটা কত আমি আন্তর্জাতিক যে সম্পর্ক, আলোচনাটা আমার মনে হয় একটু যে বলেন দর্শকদের জন্য, যে মানে আপনি সংবেদনশীল বাংলাদেশে কি হচ্ছে সেটা না, আন্তর্জাতিক যে মান, আন্তর্জাতিক মানে সৈন্য সংখ্যা বাংলাদেশে আসলে কখনোই খুব বেশি কম ছিল না, কিন্তু শুধু সৈন্য সংখ্যা দিয়ে একটা 4 স্টার জেনারেল হয় না। আপনি প্রাসঙ্গিক বললেন বলে আমরা আবার এখানে যাই। পাকিস্তানে অতি সম্প্রতি আসিম মুনির সাহেবকে একটা ফিল্ড মার্শাল র্যাঙ্ক ঘোষণা করা হচ্ছে। তো ফিল্ড মার্শাল র্যাঙ্কে পাকিস্তানের থেকে তো ভারতের সৈন্য সংখ্যা বেশি, কিন্তু ভারতের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল না। তো এখন ফিল্ড মার্শাল করতে গেলে তাদের সংসদ, রাষ্ট্রযন্ত্রের অনেকগুলি লেয়ারে এটার ক্লিয়ারেন্স লাগে, এবং তার সংশোধনী লাগে, অনুমোদন লাগে। তো সেই অনুমোদনগুলি পাকিস্তানের পক্ষে হয়তো সম্ভব ছিল, কিন্তু অন্যান্য দেশে এইগুলি দরকার হয়নি বা করেনি। তাতে আমি বলতে চাইছি যে আসলে এমন কোনো ঘটনা ঘটে নাই যে তাৎক্ষণিকভাবে জেনারেলটা তৈরি করতে হবে, কিন্তু ওই ব্যালান্স করতে গেলে, অর্থাৎ আমি যেহেতু এই উদ্দেশ্যগুলি যে শোভনীয় না বা শুভবুদ্ধি না, এটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, তখন কিন্তু দৃশ্যত প্রথম ওই 111-এর কথা আপনি বলেছেন, তখন মানুষের মনে একটা আবছা কাজ করেছে, হয়তো ইতিবাচক কিছু হতেও পারে, এত গণ্ডগোল ছিল। কিন্তু ক্রমশই এই দুরভিসন্ধিগুলি এক এক করে প্রকাশ পায়। তার ভেতরে একটি আমার কাছে মনে হয়েছে, এই যে 3 স্টার জেনারেল করে 4 স্টার জেনারেল করা সেনাপ্রধানকে, এটা হয়তো তার একটি অংশ হতে পারে। যেহেতু 4 স্টার জেনারেল হয়ে গেল, তাহলে আবার 3 স্টার জেনারেল তার আন্ডারে অন্তত 3টা হতে হবে।
তখন তাহলে তাড়াহুড়ো করে 30টা জেনারেল করার তৈরি হলো, এবং এই মাসুদউদ্দিন সাহেব যিনি 2 পদবীর মেজর জেনারেল ছিলেন তাকে 3 তারকার মেজর জেনারেল করে লেফটেন্যান্ট জেনারেল করা হলো। তাহলে ওনার এই পদোন্নতিটা হওয়ার সাথে সাথে তার এক্সিকিউটিভ পাওয়ার বেড়ে যাবে, তার চেয়ারটা অনেক বড়। আচ্ছা, এখন এইটাই মাসুদউদ্দিন সাহেবকে বলা হতো যে অলিখিতভাবে তিনি বুদ্ধিদাতা হচ্ছে মইনু আহমেদের। বুদ্ধিদাতা কিভাবে উনি হলেন? আমরা সামরিক বাহিনীর সম্বন্ধে যতটুকু ধারণা, এটা একটা রেজিমেন্টেড অর্গানাইজেশন। আমরা খুব সহজ বলে বলি যে ক্যান্টনমেন্ট ভিত্তিক একটা অর্গানাইজেশন। তারা নিজেদের পিটি, প্যারেড, গেমস, তাদের ট্রেনিং ওয়ার্ক, এমনকি ফ্যামিলি, তারা ওই মিলিটারির ভেতরেই তাদের কালচারাল প্রোগ্রাম করে, তাদের চিলড্রেন ক্লাব আছে, তারা অফিসার্স ক্লাবে বসে আড্ডা দেয়। আমি বলতে চাচ্ছি তাদের লাইফটা মোটামুটি রেজিমেন্টেড, ফলে ক্যান্টনমেন্টের মধ্যে সীমাবদ্ধ। ফলে দৈনন্দিন জীবনে তাদের কাজ, নেচার অফ জব, সাধারণ মানুষের সাথে খুব সামান্যই ইন্টারাকশন হয়। ফলে বাংলাদেশের কোনো রাষ্ট্রের যে পলিটিক্সের কাঠামো, যে লোকগুলি, তাদের সাথে পরিচিত হওয়ার সম্ভাবনাটা বা প্রয়োজনটা খুবই সামান্য দাঁড়ায়। কিন্তু এই জেনারেল মাসুদ দীর্ঘদিন ডিজিএফআই-এ কাজ করেছিলেন। এখন সঙ্গত কারণে ডিজিএফআই-এর সম্বন্ধে যদি কিছু কথা না বলা যায় তাহলে এই গল্পটা আসলে সুষম হবে না। রাইট। ডিজিএফআই হচ্ছে ডিজিএফআই, ডাইরেক্টর জেনারেল ফিল্ড ইন্টেলিজেন্স। এই সময়গুলো আমরা ব্যাপক কথা শুনেছি, কিছু ইতিবাচক কথা শুনেছি, কিছু অপছন্দ কথা শুনেছি, কিন্তু এটা সত্যি প্রত্যেকটা রাষ্ট্রেরই একটি গোয়েন্দা সংস্থা এক বা একাধিক দরকার আছে। কেন আগে সেটা ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহ না করে কালকে যে সমস্ত আশঙ্কার কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা কোনো স্যাবোটেজ হতে পারে, বহিঃশক্তির আক্রমণ হতে পারে, এই তথ্যগুলি তো আসলে আমাদের থাকা দরকার এবং রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রযন্ত্রের কাছে থাকা দরকার। তাহলে একদম তৃণমূল পর্যন্ত তাদের সেই বিস্তৃতিটা এই সংগঠন নিয়ে তাদের হেড রাষ্ট্রযন্ত্রকে অবগত করলে রাষ্ট্র নিরাপদ থাকে। এটা শুধু বাংলাদেশ না, আমেরিকাতে সিআইয়ের কথা আমরা নাম শুনেছি, এফবিআইয়ের কথা নাম শুনেছি, রাশিয়াতে কেজিবির নাম শুনেছি, ভারতের রয়ের নাম শুনেছি, ইসরায়েলে মোসাদের নাম শুনেছি। ঠিক সেরকমভাবে এটা থাকতে পারে, এটা দোষে কিছু নাই। কিন্তু অর্গানাইজেশনটা, তার চার্টার অফ ডিউটিস কী, তার নেচার অফ জবটা কী, তার কমিটমেন্টটা কী, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দুঃখিত। তাহলে এর কাজ হচ্ছে যে তথ্যপাত্রগুলি রাষ্ট্রকে দেওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এইটি যে মূলত ফ্যাসিবাদের সময়, শেখ হাসিনার সময়, আমরা আরও হয়তো ভবিষ্যতে আরও আলোচনাটা চলে আসবে, মূল কাজটাকে বাদ দিয়ে রাজনৈতিক যে ম্যানিফেস্টো, অর্থাৎ তৎকালীন যে দল মানে আওয়ামী লীগের যে সমস্ত ইচ্ছা, আরও যদি স্পেসিফিক ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যা ইচ্ছা বা দূরভিসন্ধি, সেইগুলি প্রয়োগ করতে গেলে তো ইন বিটুইন কাউকে লাগবে। উনি তো চেয়ারে বসে কাউকে বললে হবে না, তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই কাজগুলি মিডিয়া করবার জন্য তারা কেউ এই ডিজিএফআইকে অপব্যবহার করে তাদেরকে বিভ্রান্তিতে নিয়ে যায়। এবং সম্ভবত এই জেনারেল মাসুদ এই যখন ইয়েতে ছিলেন, যখন ডিজিএফআই ছিলেন, তখন এই খোলনলচেগুলির সাথে উনি ইনভলভ হন। ফলে এই অর্গানাইজেশনের যে কীভাবে অপব্যবহার করা যায় বা মানুষের প্রতি অত্যাচার করা যায়, এই ব্যাপারটা উনি শিখে আসেন। ফলে এই জেনারেল মঈনুদ্দিনের পাশে উনি তাকে এই সমস্ত তাত্ত্বিক এবং অন্যান্য কিভাবে এইটা কাজ করা যায় এই বিষয়গুলি তাকে অবহিত করতে থাকেন। এখন উনি কিভাবে ফাংশন করলেন, মাসুদউদ্দিন চৌধুরী কিভাবে ফাংশন করলেন আর মঈনু আহমেদ কিভাবে প্রয়োগ করলেন? জি, ধন্যবাদ। তখন যেটি আমরা খুব আলোচনার ভিতর সাধারণ মানুষ যেটা খুব সহজভাবে যে শব্দটি যাতে পরিচিত হয়ে যান, সেটা হচ্ছে -2। -2 বলতে যেটা জন আরণ্যে আছে সেটি হলো যে দুটি দলের দুজন প্রধান ছিলেন। একটিতে আমরা দেখেছি যে খালেদা জিয়া, যিনি দেশনেত্রী, উনি একটা প্রধান ছিলেন, আর একটাতে তার দলের প্রধান ছিলেন শেখ হাসিনা। ইনাদেরকে বাদ দিয়ে বাকি দুটি দল তৈরি করা। এই তত্ত্ব কে দিয়েছিল, কেন আসছিল, সেটা হয়তো আরও সময় বলবে। কিন্তু এইটা সত্যি কি ভুল সেটি আমাদের দরকার নাই। কিন্তু এটি প্রয়োগ করবার দায়িত্ব কখনোই সেনাবাহিনীর না। একটি রাজনৈতিক দলের প্রধান কে হবে সেটি তার রাজনৈতিক দলই ঠিক করবে। সেটা ভুল হোক ঠিক হোক, তার মাসুল অথবা তার কৃতিত্ব সেই দলই নিবে। তাদের একটা বডি থাকে, প্রত্যেকটা, তার এক্সিকিউটিভ বডি থাকে, তার প্রেসিডিয়াম থাকে, তার ইত্যাদি ইত্যাদি থাকে। তাহলে এই যে কাজটি, এটি দৃশ্যত নিন্দনীয় এবং আমার অনধিকার চর্চা, এবং এটার উদ্দেশ্য ইতিবাচক নয়। এবং এর ফলে বলা হয় অর্থ, চোখ রাঙানো, প্রতিপত্তি, ক্ষমতা, অন্যান্য সমস্ত মেকানিজম ব্যবহার করে এই দলগুলি ভাঙানোর প্রক্রিয়া। আমরা ওই সময় দেখেছি সংস্কারপন্থী বলে
দুটো দলেই কিছু নেতা হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠলেন। পাশাপাশি দেখলাম যে কিংস পার্টি ডক্টর ফেরদৌস আহমদ কুরেশির নেতৃত্বে আর একটি এলডিপি, হ্যাঁ জি, এই নামে আর একটি পার্টি গঠনের চেষ্টা হলো। এবং তখন দেখলাম যে ওই সময় সেগুনবাগিচায় ওই ভবনে, যে ভবনে জনাব ফেরদৌস আহমেদ কুরেশি বসতেন, ব্যাপক সাংবাদিকের রাতারাতি উপস্থিতি এবং জি। তার নেতৃত্বে অনেক রাজনৈতিক নেতা ওনার ওখানে হাজির হয়ে গেলেন। এর পেছনে সবই ছিল এই সেনাবাহিনীর এই অংশের ডক্টর মঈন আহমেদ এবং জনাব জেনারেল মাসুদুদ্দিন চৌধুরীর কারিশমা। এই কারণেই কিন্তু এত বিতর্ক, এই 111 কুশীলব অর্থাৎ বিরাজনীতিকরণের একটা চেষ্টা তারা ছিলেন এবং সামরিক শাসনকে হয়তো সামনে আনতে চাচ্ছিলেন এবং পরোক্ষে যে সামরিক শাসন সেটাকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা ছিল, এটা মনে করি। কিন্তু আপনি যে কথাটা বললেন যে শেখ হাসিনার সঙ্গে একটা যোগাযোগ ছিল বা উনি জানতেন, ওই তাহলে অনেক আগে থেকে কি যোগাযোগ করে এই ঘটনাটা ঘটানো হলো কিনা আপনি কি জানেন? আপনি যে আলোচনাটা করছেন তার আরেকটু পূর্বোল্লেখ আছে, এটা তাহলে আরো পরিষ্কার হবে। -2 পাশাপাশি -2 করতে চাচ্ছে কেন? যে হয়তো মঈনুদ্দিন সাহেব তার নিজস্ব একটি রাজনৈতিক দল তৈরি করলে বাকি দুটো নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সেটি একক দল হবে। এর একটি পূর্ব ধারা আমাদের আছে। ওই যদি এরশাদের যদি আমরা সরকারটা চিন্তা করি, একইভাবে দুটো দলকে নিষ্ক্রিয় করা হয়েছিল সাইকোলজি বিভিন্নভাবে করে নতুন জাতীয় পার্টি তৈরি করা হয়েছিল। যেভাবেই হোক, যত কুচক্রি হোক, যাভাবে হোক, যেন এরশাদ এটা এই দাবা খেলার সমীকরণে উনি জিতে যান। ফলে ওই হাওয়াটা, এরকম একটা ধারণা হয়তো তার ভিতর ঢুকে গিয়েছিল জেনারেলউদ্দিন, যে আমি হয়তো এই দাবা খেলাতে হয়তো আমি জিতে যাব। কিন্তু আপনি যেটা বললেন যে ফেরদৌস আহমেদ কুরাইশি সাহেবের যে উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, এটা আপনার জানা আছে, তার রাজনীতিতে ডাকসুর ভিপি ছিলেন। কিন্তু এই দলটি যে কোনো কারণেই হোক, হয়তো বিভিন্ন কারণে হোক, এটি তৃণমূল পর্যন্ত পৌঁছায়নি এবং একটি রাষ্ট্রের দখল করে নিলে বা রাষ্ট্র যদি তাদেরকে বসিয়ে দেওয়া হতো, রাষ্ট্র চালানোর মতো যে ফেরদৌস আহমেদ কুরেশি সাহেবের ওই ইমেজ ছিল না, যে ইমেজ দিয়ে একটা রাজনৈতিক দলকে দাঁড় করে ক্ষমতায় যাওয়া যেতে পারে। উনি তাত্ত্বিক নেতা ছিলেন, টেবিলে ভালো বুঝতেন, ভালো পড়াশোনা জানতেন, জ্ঞানী গুণী মানুষ ছিলেন। এক্সিকিউট করার মতন ক্ষমতা ওনার ছিল না, বা ওই লেভেলের উনি নেতাও ছিলেন না। ঠিক তাই, এটা স্টেটসম্যানশিপ বলা হয়। স্টেটসম্যানশিপটা ওনার ভেতর যেমন ছিল না। আবার মঈনুদ্দিন সাহেব যে কারণে পারেন নাই, তার একটি কারণ বলা হয় তার ব্যক্তিগত ক্যারিশমাটা ওরকম ছিল, হলো না, তার স্টেটসম্যানশিপটা ছিল না, হয়তো যেটা এরশাদের ছিল। এটি অনেকগুলি কারণ। এবার চলেন তাহলে আমরা দেখতে চাচ্ছি যে মঈনুদ্দিন আহমেদের শত চেষ্টা সত্ত্বেও একটি রাজনৈতিক দল গঠন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু তার উনি একই সঙ্গে দুটো কাজ করতে চাচ্ছিলেন, যে কুরেশি সাহেবকে যে এক ধরনের ক্ষমতায়ন করে যদি ওনাকে সামনে এনে ক্ষমতায় আসা যায়, তাহলে এরশাদ সাহেব যে সরাসরি ক্ষমতা নিচ্ছে উনি সেভাবে নেন নাই, উনি হয়তো অন্য কৌশল অবলম্বন করতে চাচ্ছিলেন, নিতে চাচ্ছিলেন। একই সঙ্গে এই জন্যই -2 ফর্মুলা করতে চাচ্ছিলেন, যে খালেদা হাসিনাকে বাদ দিয়ে যখন এদেরকে রাজনৈতিক দল হিসেবে দুর্বল করে দেবে, তখন কুরেশি সাহেবকে সামনে এনে মঈন আহমেদ সাহেব মূল ক্ষমতাটা নিয়ে নেবেন, এমন একটা চেষ্টা বোধহয় ছিল। এরকম কিছু মনে করতেছেন আপনি? যে এটা ব্যক্তিগতভাবে আমি এটা এরকম মনে করি। এখানে তো আসলে অনেকগুলি ফ্যালাসি, কিন্তু অনেক বাস্তবতা একে সাপোর্ট করে না। ভিতরে যেটি ছিল এটির সাথে তো সেনাবাহিনী একমত পোষণ করেন নাই। এবং জিওসিদের যে কনফারেন্স হয়, অর্থাৎ সকল সেনা প্রধানদের, আমরা একটু আগে বলেছি যে বিভিন্ন ডিভিশনে ভাগ করা থাকে, তাদেরকে তিনি ডাকেন এবং ডেকে তিনি তার ইচ্ছা প্রকাশ করেন। তো যেহেতু সেনাবাহিনী একটি, তার বারবার করে বলছে, চ্যানেল অফ কমান্ড, চেইন অফ কমান্ড মেনটেন করে, সেই কমান্ডের প্রতি তারা যদি উচ্ছৃঙ্খল হতেন তাহলে হয়তো একটা গৃহযুদ্ধের আশঙ্কা হতো, যে ক্ষেত্রে জেনারেল নাসিমের সময় হয়েছিল, ট্যাঙ্ক বেড়ে গেছে ঢাকা শহরে। তাহলে আজকে ধরা যাক যে কুমিল্লার জিওসি যদি এটা না মানেন বা রংপুরের জিওসি যদি না মানেন, তাহলে রংপুরের তো আর্মি বেরোয় আসবে তার জিওসির আন্ডারে। তাহলে এইটার প্রতি তারা শ্রদ্ধাশীল থাকার কারণে হয়তো জিওসিরা অন্য কিছু করেন নাই, কিন্তু যেরকম সাপোর্ট দেওয়ার দরকার ছিল সেটা তো খুব দৃশ্যমানভাবে হওয়া কথা ছিল, সেরকম সাপোর্ট টোটাল সেনাবাহিনীর কিছু ছিল না। ঠিক রেজিমেন্টেডভাবে তাদেরকে, তারা তো আবার চেইন অফ কমান্ডের অধীনও বটে, সুতরাং তাদেরকে যে টাস্কটা করতে হবে তার ভেতর যতটুকু রেশনাল তাদের কাছে মনে হচ্ছে সর্বনিম্ন থ্রেশহোল্ড লেভেলে, ততটুকু তারা করবার চেষ্টা করেছেন। আমি বারবার বলছি, এটুকু না হলে আবার হয়তো এমনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো দেশে, যেটা হয়তো আমাদের আশঙ্কারও বাইরে। এবার আসা যাক, দুজনকে তো কারাগারে নেওয়া হয়েছিল। কারাগারে নেওয়ার পরে তো অনেক কথাই শোনা যায়। আমরা ওই কি বলে এখন বিভিন্ন মিডিয়া
যেটা আনঅথরাইজ মিডিয়াতে এরকম শুনি যে স্লো পয়জনিংয়ের জন্য বিষ মেশানো হয়েছিল। তো এইগুলি হয়তো সময় এটা করবে। তবে আমরা দুটো জিনিস খুবই দৃশ্যমানভাবে দেখি যে দুটো প্রস্তাবনা যখন দেওয়া হয় যে তোমরা কী করবে, তাতে শেখ হাসিনা দেশ থেকে চলে যেতে চান বা চলে যাওয়ার একটা প্রস্তাবটা ইতিবাচকভাবে নেন। পাশাপাশি খালেদা জিয়া তৎকালীন তিনি বলেন যে না, এটি আমি এই রাষ্ট্রেরই নাগরিক, আমি এখানেই বড় হয়েছি, আবার আমার আমার স্বামী আমার সন্তান সবাই ইংরেজ থাকবে, এ নিয়ে দেশ ছাড়তে রাজি হন না। তো এইটা খুব এটা আমরা জানি যে ওনাকে এয়ারপোর্ট পর্যন্ত নেওয়া হয়েছিল, কিন্তু উনি ওখান থেকেও মানে ওনাকে তুলে দেওয়া সম্ভব হয় না, জোর করে উনি যা যেতেই চান না। পরবর্তীতে আমরা জানি যে খালেদা জিয়া যখন গেলেন না, তখন কিন্তু শেখ হাসিনা লন্ডন থেকে আবার বাংলাদেশে ফিরে আসলেন যে না, তাহলে তো আমার রাজনীতিটা বাঁচাতে হবে। এবং খালেদা জিয়ার কারণেই শেখ হাসিনা ফিরে আসলেন। শেখ হাসিনা ফিরে আসলেন বলেই দেশে আবার আপনার ধরেন যে গণতান্ত্রিক ধারাবাহিকতা শুরুর একটা চেষ্টা হলো, এবং ফিরে আসলেন বলেই আবার দুই নেত্রীর পক্ষে জনগণ দাঁড়িয়ে গেল। যে দুই দলের গণ্ডগোলে, বিরোধে এবং সংঘর্ষের কারণে মানুষের মনস্তত্ত্ব থেকে আওয়ামী লীগ বা বিএনপি উঠিয়ে যাচ্ছিল, ঠিক একই ঘটনা উল্টো ঘটতে লাগলো কিছুদিন পরে, যখন এদেরকে মাইনাস করার চেষ্টা হলো। এবং একই সঙ্গে সেনাবাহিনীর বেশ কিছু ভূমিকা, আমি আপনার প্রসঙ্গে আসছি, বেশ কিছু ভূমিকা বিতর্কিত হতে থাকে। আমরা দেখলাম যে রাজনীতিবিদদের ধরে নানা ধরনের ব্ল্যাকমেল করা হচ্ছিল, ব্যবসায়ীদেরকে ধরে টাকা আদায় করা হচ্ছিল, এই বিষয়গুলো বাজারে চাউর হয়ে গেল। তখন দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এক ধরনের টাকা হোয়াইট করা একটা পরিকল্পনা দেওয়া হয়। সেগুলো মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি, যে সেটা আর যখন সাদা টাকা প্রকাশ করবে তখন তাকে ছাড় দেওয়া হবে। নানা বিষয়ের মধ্যে মানুষ আবার নতুন করে দুর্নীতির গন্ধ খুঁজে পেল। সেই কারণে আবার দুই নেত্রী সামনে চলে আসলে এবং তাদের পক্ষে আন্দোলন হতে থাকলো। এবং তারা যখন কারাবন্দী ছিলেন, আপনি একটা কথা বলেন, আমি আমার একটু ঘটনা উল্লেখ করি। তখন এটা হচ্ছে যে ক্যাঙ্গারু কোর্ট বলা হয়, শেখ হাসিনাকে কোর্টে নেওয়া হয়েছিল। আপনার মনে আছে সংসদ ভবনে যে কোর্ট বসানো, আমি তখন আওয়ামী লীগ বিট কাভার করতাম এবং ল বিটও কাভার করতাম। সেই কারণে ওই সময় ওনাকে আমি দেখেছিলাম, খুব বিমর্ষ এবং অসুস্থ মনে হচ্ছিল। তাই আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে বেশ বিমর্ষ লাগছে, কেমন আছেন? তো উনি বলছে আমার খুব অ্যালার্জিক প্রবলেম, ঠিক ভালো নেই। তো বিষয়টা আমার কাছে কিন্তু সন্দেহ তৈরি হয়, এবং আমি বিষয়টা তারপরে পুলিশ আমাকে সরিয়ে নেয়। আমি পরে বাইরে এসে সাংবাদিক কয়েকজনকে বললাম যে বোধহয় ওনাকে পয়জনিং করা হচ্ছে কিনা, এটার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন রয়েছে। আমার মাথায় ওই সময় ঢুকে গেছিলো। যাই হোক, আপনি যেটা বললেন যে প্রচার আছে, তো ওইটা একটা ক্লু ছিল আমার কাছে। আমি হয়তো বলেছি, তারা হয়তো অন্যভাবে কেউ কেউ লিখেছে, আমি কিন্তু লিখিনি, কারণ লেখার মতন অবস্থায় ছিলাম না। যাই হোক, যা বলছিলাম যে এই যে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টায় ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু পরবর্তীতে আবার একটি নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে 2008 সালের যে নির্বাচন হয় 30শে ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এইখানে একটা প্রশ্ন আসছে যে দুই নেত্রীর কাছে দুই ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছিল, যে খালেদা জিয়ার কাছেও একটা প্রস্তাব যায় সেনাবাহিনীর ভেতর থেকেই, এই যারা 111 ঘটনা ঘটালেন, যারা ক্ষমতা টেক ওভার করলেন, যে আপনারা যদি আমাদেরকে ক্ষমা করে দেন, খালেদা জিয়ার কাছে এরকম প্রস্তাব গিয়েছিল যে তাহলে আপনাকে আমরা ক্ষমতা এনে দেবো। এটা খালেদা জিয়া প্রত্যাখ্যান করেছিল বলে শোনা যায়। একই সঙ্গে এই প্রস্তাবই শেখ হাসিনার কাছে দিলে উনি এটা গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে শেখ হাসিনা ক্ষমতায় আসেন, নির্বাচনে বিজয় লাভ করেন। আপনি এটাকে কীভাবে জানেন? আপনি ভেতরে ছিলেন। জি, ধন্যবাদ। আসলে সময় তো বলবে, আর ভিতরে থাকা হচ্ছে সব কিছু জানা এমনটি না। এখানে মিসট্রাস্টের কাজ খুব বেশি করতো। একই ঘরে দুজনকে খুব বেশি বিশ্বাস করে দায়িত্ব পালন করেছে, এটা হয়নি। তার কি ডকুমেন্ট, কীভাবে আমি বলতে চাইছি যে আমরা এতক্ষণ ধরে জেনারেল মাসুদ নিয়ে অনেক কথা বলেছি, তাতে খুবই দৃশ্যমানভাবে দেখা গেল জেনারেল মাসুদ জেনারেল মঈনুদ্দিনের পরেই ক্ষমতাধর ব্যক্তি। তাহলে যে কোনো একটা ইউনিট চালাতে গেলে আপনি যদি প্রধান হন, আপনার দ্বিতীয় ব্যক্তির উপর যেমন আস্থা রাখতে হবে, দ্বিতীয় ব্যক্তিও আপনার উপর আস্থা রাখতে হবে। এটা দুইজনের মিলিত একটি প্রতিষ্ঠান। আপনি তাকে কিছু কাজ দিবেন অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত গোপনীয়, এবং সেই গোপনীয় কাজটা তিনি করে আপনাকে আবার সেটা দিয়ে আপনাকে নিশ্চিত রাখবে। তো আমরা দেখতে পেলাম জেনারেল মাসুদকে কিছুদিন পর অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডর করে পাঠানো হয়। আপাত দৃষ্টিতে একটা অ্যাম্বাসেডর খুব সম্মানজনক পদবি হলেও হতে পারে, কিন্তু তখনকার রাষ্ট্রের অলিখিতভাবে তিনি দ্বিতীয় ব্যক্তি, তাকে এই রাষ্ট্রদূত করা খুব সহজ বাংলায়, মানে আমরা বলি জমা করে দেওয়া।
খরচ করে দেওয়া, তো উনি খরচ হয়ে গেলেন এবং অস্ট্রেলিয়াতে বসে এই রাষ্ট্রযন্ত্রের ভেতরে বসে, যিনি আর্মিতে নাই, উনি পররাষ্ট্রমন্ত্রীতে চলে গেলেন। তারপর আর তাকে মূলত একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হলো। তো যদি তারপর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ মানে যতটুকু থাকার কথা বা বিশ্বাসের পর্যায়টা যদি থাকতো, এই প্রাসাদ ষড়যন্ত্র তা বলছে না, তাহলে পরে হঠাৎ করে ওনার তো আপনার যে আপনি আস্থা রাখেন দ্বিতীয় ব্যক্তি, তাকে না থাকলে তো আপনি অনেক টুলস আপনি পাবেন না, আবার হাত পা কেটে দেওয়া হলো, আপনি অতর্ক হয়ে গেলেন। কিন্তু এটা হওয়াতে বোঝা গেল যে অনেক তথ্য হয়তো জেনারেল মাসুদ জানতেন, যেটি জানার হয়তো কথা ছিল না, অথবা এমন কোনো প্রক্রিয়াতে জেনারেল মাসুদের প্যারালাল হয়তো কমান্ড তৈরি হয়ে যাচ্ছিল, যেটা হয়তো জেনারেল মঈনের জন্য পছন্দনীয় ছিল না। এখানে প্রাসঙ্গিকভাবে আরও দুজনের নাম চলে আসে। একটা হলো ব্রিগেডিয়ার আমিন, আর একটা হলো ব্রিগেডিয়ার বাণী। এই দুজনও ডিজিএফআইতে ছিলেন এবং এই দুইজনকেও এত নীতি নির্ধারক পর্যায়ে থাকার কথা না, কারণ অনেক জেনারেল আছেন এখানে। কিন্তু মাঝখানে তো আমি বললাম 50 জন মেজর জেনারেলই আছেন, আর্মি মেডিকেল করে 5 জন জেনারেল আছেন। তো সেখান থেকে এই মেজর জেনারেলকে উপেক্ষা করেই দৃশ্যত তাদেরকে মূল নীতি নির্ধারক পর্যায়ে আনাতে, তাদেরকে যেহেতু একটা প্রমোশন দিতে গেলে প্রমোশন বোর্ড লাগে, ক্রাইটেরিয়া সেট আপ করা থাকে, তার অনেকগুলি এসিআর থাকে, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রমোশন বোর্ড ছাড়া আপনি কাউকে কিন্তু প্রমোশন দিতে পারছেন না, তাহলে টোটাল আর্মি হচপচ হয়ে যাবে। ফলে বাড়ি সাহেবকে অথবা আমিন সাহেবকে এই প্রমোশনে দেওয়া যাচ্ছিল না, কিন্তু তাদের চেয়ারের ভারের তুলনায় তারা অনেক বেশি ক্ষমতাধর হয়ে আসেন। তাহলে দেখা যাচ্ছে যে এক রিদমে সবগুলি বাজে নাই, অর্থাৎ যেভাবে মঈনুদ্দিন সাহেব যে ঘন্টাটা যেভাবে বাজাতে চেয়েছিলেন, মাসুদ সাহেব সেভাবে পারেন নাই বিধায় দৃশ্যত তারা চলে যান। তো আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে প্রাসাদ ষড়যন্ত্রের অনেক কিছুই যে আবার পর্যায়ে আসবে, এটি আবি করলে অতিকথন হয়ে যাবে আমার জন্য। বুঝতে পারছি। আপনার কথার জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা আসি যে মাসুদ্দিন চৌধুরীর কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে আসছে, অনেক কথা সংবাদপত্রে আসছে। উনি এখন ডিবির রিমান্ডে আছেন এবং একই সঙ্গে আরেকজন কুশীলিপকে দেখলাম, আপনার ওই সময়কার ডিজিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালিদ মামুন, তার কাছ থেকে অনেক তথ্য আসছে। আসলে যা সংবাদপত্রে আসছে সূত্র ছাড়াই উল্লেখিত হচ্ছে, আমরা জানি না কোনটা সঠিক। অনেক কিছু হয়তো কল্পকাহিনীও ছাপা হচ্ছে, হয়তো সঠিক ছাপা হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে আমাদের অনেক পত্রিকায় লিখেছে যে জেনারেল মাসুদকে পুরস্কৃত করে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত করা হয়েছিল। এটা একটা ভুল তথ্য, কারণ পুরস্কৃত না, বরং খরচের কথা, অর্থাৎ মাইনাস করে দেওয়া হয়েছিল। মানে দ্বিতীয় ব্যক্তিকে উনি মাইনাস করে দেন, ডক্টর জেনারেল মঈনুল আহমেদ। তাহলে এরপরে আসলেন মামুন খালেদ। এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি যে ওনারা বিভিন্ন ব্যক্তিকে নিয়ে অত্যাচার করেছেন, টাকা 24,000 কোটি টাকা মতন মাসুদ সাহেব মানে বিভিন্নভাবে আয় করেছেন অবৈধ উপায়ে। তারপরে পরবর্তী সময় উনি জাতীয় পার্টির এমপি হয়েছিলেন। আমরা দেখেছি যে এগুলোকে অনেকে পুরস্কার হিসেবে দেখছেন, আবার একই সঙ্গে তার দুর্নীতির অনেক ক্ষতি না। সেনাবাহিনীতে দুর্নীতির একটা ব্যাপক বিস্তারের খবর আমরা ওই সময় শুনি, যেটা এখন একটা সংক্রামক ব্যাধির মতন আর কি, বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশেই। তো বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আমাদের কাছে, বাংলাদেশের মানুষ অনেক বেশি ভালোবাসে সেনাবাহিনীকে এবং তাদের আস্থার প্রতীক কিন্তু সেনাবাহিনী। এই 24শে জুলাইয়ের যে অভ্যুত্থান হল, 24-এর 5ই আগস্ট যে অভ্যুত্থান হলো, জুলাই অভ্যুত্থান আমরা বলছি, সেই সময় ওয়াকরুজ্জামান সাহেব সেনাপ্রধানের যে ভূমিকা সেটা কিন্তু প্রশংসিত হয়েছে। আবার 90 সালে জেনারেল নুরুদ্দিন আহমেদের ভূমিকা, এরশাদের বিরুদ্ধে অবস্থান নিলেন, সেনাবাহিনীকে এরশাদের পক্ষে উনি জনগণের বিরুদ্ধে মানে যেতে দিলেন না, এবং একই সঙ্গে ওয়াকরুজ্জামানও কিন্তু একই ভূমিকা নিলেন। এবং আমরা দেখি যে 90 সালে সেনাবাহিনীর ভূমিকা যেমন প্রশংসিত হচ্ছে, ঠিক একইভাবে আমরা 24-এর পরবর্তী সময়ে ওয়াকরুজ্জামান সাহেবের ভূমিকাও কিন্তু প্রশংসিত হয়েছে। অর্থাৎ উনি একটা গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছেন, আমার কাছে এটা মনে হচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সরকারকে সরাসরি কনফ্লিক্টে না দিয়ে, আবার জনগণের বিরুদ্ধে না দিয়ে উনি শেখ হাসিনাকে একটা সেফ এক্সিট দিয়েছে, এটা বটে, কিন্তু বিশাল একটা জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানো থেকে উনি রক্ষা করেছেন। এটা ওয়াকরুজ্জামান একটা বড় ভূমিকা। আবার এই সময় আমরা দেখলাম সেনাবাহিনী খুব বেশি ভূমিকা যে নিয়েছে, 111 সময় মঈনুল আহমেদ সাহেব যে ভূমিকা, সেটা কিন্তু উনি নেন নাই। অর্থাৎ এই সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই সরকারটা পরিচালনা করেছেন। এই যে পরিস্থিতিটা, এই যে বিতর্কটা, আপনি এই বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশে বিরাজনীতিকরণের যে চেষ্টা এবং বারবার ব্যর্থ হওয়া, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। দেখেন, আমাদের আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে মহান মুক্তিযুদ্ধকে যদি আমাদের বেসলাইন ধরি রাজনীতির, মহান মুক্তিযুদ্ধ জনযুদ্ধ। এখানে আপনাদের সাংবাদিকরা ছিল, তারামন বিবির মতো
একদম তৃণমূল পর্যায়ে একটা সাধারণ মহিলা ছিল, ক্যাপ্টেন সীতার মতো একটা মহিলা যখন ছিল, একদম তৃণমূল স্তরে আমরা দেখেছি খালি গা, হাতে একটা হাতিয়ার, তার পরবার অন্ন নাই, বস্ত্র নাই, একটা লুঙ্গি পরে লুঙ্গি পরে আছে। তার মানে তার স্পিরিটটা কত, যে আমি তৃণমূলে আমি খেতে না পারি কিন্তু আমি রাষ্ট্রের জন্য যুদ্ধ করছি। এরা যেরকম ছিল, কিন্তু একটা আবেগ দিয়ে আপনি পাকিস্তানি সৈন্যদের মতো প্রফেশনাল সৈনিক এবং যারা মানে পোড়ামাটির নীতিতে এই দেশকে ধ্বংস করে দেয়, তাদের সাথে তো আপনি যুদ্ধ করে অসম যুদ্ধে পারবেন না। তাহলে তার জন্য আপনার ট্রেইনড আর্মি লাগবে। তো আমরা তখনকার যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং অনেকগুলি ফোর্সে যেটা ভাগ করা আছে, তার একটি ফোর্স যেমন জেড ফোর্স আমরা জানি, জিয়াউর রহমানের ফোর্স, কে ফোর্স ইত্যাদি ইত্যাদি অন্যান্য যেগুলো, এগুলি তো হেভি আর্মামেন্ট ছিল, তাদের ট্যাঙ্ক কামানের ব্যাপার ছিল, এবং পরবর্তী এয়ারফোর্স নেভিরও যে এই সমস্ত ওগুলো এলিমেন্টও যুক্ত হয়। তা আমি বলতে চাচ্ছি যে এই হেভি আর্মামেন্ট যদি আর্মি যদি সম্পৃক্ত না হতো, তাহলে পরে মহান মুক্তিযুদ্ধ কত দীর্ঘ হতো বা কী হতো সেটা আমার জানা নাই। না, ওই সময় আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান, বর্তমানে যিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমরা বিএনপির মূল যিনি মানে প্রতিষ্ঠাতা, জিয়াউর রহমান একটা ঘোষণা দিয়েছিলেন 26শে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। সেই কারণেই মানুষ মনে করেছিল যে সেনাবাহিনী, বাঙালি সেনাবাহিনী, সেনা অফিসার এবং সেনা সদস্যরা আমাদের সঙ্গে আছে এবং তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হয়েছে। অর্থাৎ আমরা 71 সালেও সেনাবাহিনীর ভূমিকা দেখেছি, 90-এও দেখেছি, 24-এও দেখলাম, এবং 2007 সালের 11ই জানুয়ারি ভূমিকাটা দেখেছি। সবচেয়ে বিতর্কিত ভূমিকাটা ছিল 1/11, অর্থাৎ 7 সালের 11ই জানুয়ারি। এই ভূমিকাটা রাজনৈতিকভাবে পরবর্তীতে সময় প্রমাণিত হয়েছে বা বিভিন্ন আলোচনা এসেছে যে এই সেনাবাহিনী আওয়ামী লীগকে ক্ষমতা আনার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আমি যে প্রশ্নটা করেছিলাম যে এই প্রস্তাবনাটা আসলে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া ছিল, এই বিষয়টা আপনি আসলে অতটা ভেতর থেকে জানেন, আপনি এটা বলছেন, যদি জানা থাকে সেটা দর্শকদের যদি বলতেন। জি, আমরা বিগত সময়ে আইকেবি ইকবাল করিম ভুইয়া, তিনি সেনাপ্রধান ছিলেন, এবং উনি যখন সেনাপ্রধান থাকেন তখন শেখ হাসিনা তাকে সেনাপ্রধান নিয়োগ করেন। দেখেন, এই সারা পৃথিবীতে এই সেনাপ্রধান পদবিটা এটা শুধুমাত্র এক্সক্লুসিভলি প্রফেশনাল না, এটা একটা পলিটিক্যাল বটে। অবশ্যই প্রফেশনাল, তাকে দক্ষ হতে হবে, কিন্তু 4 জন যদি সমান দক্ষতার কেউ থাকে তাহলে রাজনৈতিকভাবে যিনি আস্থাভাজন, তার ফ্লেক্সিবিলিটি থাকে হেড অফ দ্য স্টেটের, যে তিনি বেছে নিতে পারেন। কিন্তু আমাদের বেলা আমরা বারবার এটা ব্যত্যয় দেখেছি। যেমন মইনু আহমেদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যত্যয়, অর্থাৎ অনেককে ডিঙিয়ে তাকে করা হয়েছে। অনেকে ডিঙিয়ে করা গেলে, ধরেন আপনার প্রতিষ্ঠানে, আমি খুব মানে ক্যাজুয়াল আলাপ করছি, আপনার প্রতিষ্ঠানে আপনি প্রধান 1, 2, 3, 4, 5 নম্বর, আপনি অসুস্থ হলেন, আল্লাহ না করে বা কিছু হলেন, সেখানে 2 বা 3 আসবে, কিন্তু 5 নম্বরকে কখনোই আনার কোনো প্রশ্ন নাই। তাহলে এই যে এটা দৃশ্যমানভাবেই এইখানে একটা প্রশ্ন তৈরি করে যে কি ছিল ভেতরে, তাহলে ইকুয়েশনটা আগের থেকে কি ছিল, এই প্রশ্নগুলি তৈরি হয়ে যায়। তারপর আমি বারবার করে বলছি যে এইগুলি অনেকগুলি রহস্যে ঘেরা থাকার কারণে অন্তত সেনাপ্রধান তৈরি হওয়ার পেছনে যেইগুলি খুব দৃশ্যমানভাবে, ধরেন আমাদের স্কুলের হেডমাস্টার আছেন, উনি চলে গেলে পারে কে হতে পারেন, যিনি ভাইস প্রিন্সিপাল, এটা তো সেগুলি আসলে আমাদের খুব ওই সময় মেনটেন করা হচ্ছিল। আমার মনে হয় আমরা জানি যে 11তম অবস্থান থেকে মঈন আহমেদকে উপরে নিয়ে আসলেন বেগম খালেদা জিয়া, তখন প্রধানমন্ত্রী ছিলেন সেনা, এবং এর খেসারত কিন্তু বেগম খালেদা জিয়াকেই দিতে হয়েছে। এবং আমার আর একটু প্রসঙ্গে যায় যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ যখন আসলে, উনি 25 সালের 30শে ডিসেম্বর মারা গেলেন, এবং ওনাকে আমরা আপসহীন বলছি। আমরা দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনের মূল নেত্রী হয়ে উঠেছিলেন উনি, যে কারণে 91 সালের ক্ষমতা আরোহণ এবং পরবর্তী সময় 1/11-এর সময় যখন বারবার করে মঈন আহমেদরা তাকে চাপ দিচ্ছিল, উনি কিন্তু তাদের সঙ্গে আপোষ করেন, বিদেশে যান নাই। এবং সর্বশেষ যখন দেখেছি 30শে ডিসেম্বর যখন মারা গেলেন, তার আগেও কিন্তু উনি এই এভার কেয়ারে, যে পাশের যে হসপিটাল, এখান থেকে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, উনি কিন্তু দেশের মাঠে ছেড়ে দেন। এই বেগম খালেদা জিয়াকে তার অনেক বছরের স্বামীর ভিটা ক্যান্টনমেন্টে বাসভবন থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে। আমরা দেখেছি যে তার একটা মানে পরিণতি আমরা যদি দেখি, যে উনি দেশের মাটিতেই মারা গেলেন, স্বামীর ভিটাতে থাকলেন, দেশের মাটিতে থাকতে পেরেছেন। কিন্তু আমরা দেখলাম 5 আগস্ট খালেদা জিয়া অসুস্থ বা জেলখানায়, আর শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হলেন, পালিয়ে গেলেন। এই দুটো ঘটনা আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন করেন? এটা তো আমাদের খুবই দৃশ্যমান, আমাদের খুবই চোখের সামনেই ঘটা। শুরু হলো কি বলা হচ্ছে যে
মেধা না কোঠা, এইভাবে আলোচনা এসছে। এই মেধা কোঠার কিন্তু বিতর্ক এর আগেও হয়েছিল। বর্তমান ভিপি নূর, যিনি সংসদ সদস্য এবং মন্ত্রী হয়েছেন, সম্ভবত উনি বিগত তারও আগে সময় এটা একটা এটা আপনার কোটা নিয়ে আন্দোলন 18 সালে একবার হয়েছিল, সেটা দমন হয়েছিল। জি, ছাত্রীরা ব্যাপকভাবে তাতে অংশগ্রহণ তখন করেছিল। আবার সড়ক একটা আন্দোলন ছিল সেই সময়, কোটা আন্দোলন, এই বিষয়গুলো আসছিল। কিন্তু এটা এবং স্থগিত ছিল হঠাৎ করে হাইকোর্টে একজন রিট করে এই কোটাটাকে আবার সামনে জুন মাসে, ওই 24 সালের জুনের 1 তারিখেই বোধ হয়, জুনের 1 তারিখেই এই কোটা সংস্কার আন্দোলন, হাইকোর্ট আবার কোটার বিষয়টা আবার পুনর্বহালের আদেশ দিল। এরপর থেকে আন্দোলন শুরু হলো এবং সেটার পরিণতি আমরা দেখলাম জুন, জুলাই এবং 5, অর্থাৎ 2 মাস 5 দিনের মাথায় কিন্তু সরকার পতন ঘটে গেল। জি, পুরোটাই ঠিক আছে। পৃথিবীতে কোথাও এত নৃশংসভাবে শিশুই, আমি বলবো শিশু তো আছে, 4 বছরের শিশু হয়েছে, থেকে কিশোর ছাত্রদের হত্যা করবার, একই রাষ্ট্রের একই সৈন্য, একই গুলি তাদেরই, এবং এই প্রত্যেকটা শিশু আমার শিশু, একই জাতিসত্তার এইরকম নৃশংস হত্যাকাণ্ড, আমার যে ভূগোলিক পড়বার ইন্টারেস্ট বা জানবার একটা ইন্টারেস্ট, আমি যতটুকু পাঠ পঠনের পরিধি আমি কোথাও পাই নাই। তো এইরকম ভয়ঙ্কর হত্যাযজ্ঞ খুবই ঠান্ডা মাথায় বোঝা যাচ্ছে। যেটা স্নাইপারদেরকে কথা বলা হচ্ছে, স্নাইপার হলো, এটা একটু খুবই প্রাসঙ্গিক আলোচনা লাগা যায়। ধরেন একটা মব 20 থেকে 30 জন আছে, তার ভেতরে একজনকে টার্গেট করা হলো, তাকে মারা হবে। এখন সে ওই মবের ভেতরে এমনভাবে আছে যে ছড়া গুলি বা সাধারণ একটা গুলি করলে সামনে 2 জন মারা যাবে, ছাড়া তাকে মারা সম্ভব না। কিন্তু দুষ্কৃতিকারী বা যে হত্যাকারী, সে যদি খুন করতে চায়, তার এমন টেকনোলজি এবং এমন বিশেষায়িত প্রশিক্ষণ এবং দীর্ঘ চর্চা থাকতে হবে যে ওর ভেতর থেকে 7ম জনকে সে তার ঈপ্সিত যে টার্গেট, তাকে হত্যা করতে পারবে। তাহলে এই জাতীয় নেচার দেখে বোঝা যায় যে এর পেছনে খুব গূঢ় রহস্য ছিল এবং এটা মানে পরিকল্পনাটা খুবই অনেক শক্তিশালী ছিল। কিন্তু ওই যে আপনি যে কথাটা বললেন যে জনতার শক্তি অপ্রতিরোধ্য, এবং জনতার শক্তির সাথে মূল ধারার সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনী যখন অটুট থাকে, ফলে এইটাকে হাইজ্যাক করতে পারে নাই। হাইজ্যাক করতে পারে না দৃশ্যত ওই আবার তাহলে পারে এবার আবার আপনার ওই ঘটনাতে নিয়ে আসলেন যে শেখ হাসিনা চলে যাওয়ার বিষয়টা। সেনাবাহিনী যেভাবে শেখ হাসিনা চলে যান, এটার কোনো ধারণকৃত যে চিত্রটা দেখা যায়, সেটা নিয়েও একটা মজা আছে। সেটা হলো যে এই সময় ধারণ করার এটা কথা না, এটা রাষ্ট্রীয় একটা গোপন বিষয়। বিমান বাহিনীর এক তরুণ ফ্লাইট লেফটেন্যান্ট, এয়ারফোর্স মেজ যেটা, সেটা হচ্ছে কুর্মিটোলাতে, উনি ওই সময় উপস্থিত থাকেন এবং তার ব্যক্তিগত ইচ্ছায় উনি তার ব্যক্তিগত মোবাইল দিয়ে এটা রেকর্ড করেন। তো পরবর্তীতে যখন এটা বেরিয়ে চলে আসে, তখন এটাকে টেকনিক্যাল জিনিসটাকে ভেঙে ফেলা সম্ভব হয়। যেটা ধরেন এটা তো অ্যালগরিদম, ম্যাথস, সায়েন্স, অঙ্ক কষে বের করা সম্ভব হয় যে সাইডটা থেকে এটা কত দূর অ্যাঙ্গেলে করা হচ্ছে, তাহলে পরে এটা কোন রুম থেকে আসছে, তাহলে সেই রুমে কে কে কোন অফিসার থাকতো, ওই সময় কে উপস্থিত থাকতো। ফলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মাধ্যম দিয়ে এটা বের করা সম্ভব হয়েছে এটা কে করেছে। পরবর্তী উক্ত অফিসার স্বীকারোক্তি দেন যেটা আমি করেছিলাম। কে সে অফিসার? একজন ফ্লাইট লেফটেন্যান্ট, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। উনি কি আছেন এখনো বহাল? উনি চাকরিতে নাই, তার এই কর্ম, তার চাকরি চলে যায়। এই কারণে তার এই চাকরি চলে ভিডিও ধারণ করার এটা তার নেচার অফ জব, বিমান বাহিনীর কর্মকর্তার চাকরি চলে গেছে। চলে গেছে। ফ্লাইট লেফটেন্যান্ট মানে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। জি, এটা ক্যাপ্টেন পদবি। ভিডিও ধারণ করা ক্যাপ্টেন পদমর্যাদার যার ওই সেনা কর্মকর্তার, জি, আর এখন চাকরিতে নেই। চাকরিটা চলে গেছে না উনি রিটায়ার করেছেন? না, উনি চাকরি চলে গেছে। মানে এটা একটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এটা সামরিক ভিডিও ধারণ করাটা একটা সামরিক আইনের আওতায় এটা অপরাধ। হ্যাঁ, এটা থাকতে পারে রাষ্ট্রের কাছে, সেটা রাষ্ট্র দেখবে। ব্যক্তিগতভাবে এটা করতে পারে, ব্যক্তিগতভাবে করতে পারে, এটা অত্যন্ত সংবেদনশীল। চাকরিটা চলে গেছে এই কারণে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে আমরা দেখতে পাই ওইটাকে ওই একই ঘটনা ঘটেছিল যে শেখ হাসিনা যখন তার বাসভবনে ছিলেন, তখন এবার 3 বাহিনীর প্রধান, অর্থাৎ তাদের 3 বাহিনী সুষম ভাবে আছে। এবং একটি খুবই প্রাসঙ্গিক হবে, সেটা হলো 3 বাহিনীর প্রধান হচ্ছেন কোর্সমেট। সেনাবাহিনীর কোর্সমেটটা খুবই সংবেদনশীল একটা শব্দ। সংবেদনশীল শব্দ কারণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যখন তারা ক্যাডেট হিসেবে আমরা যাই, তখন তাদের বয়স থাকে ইন্টারমিডিয়েট পাস করে যাওয়া, ধরে 17, 18 বা এর কাছাকাছি। তারপর ওই 2 বছর বা 2.5 বছর একটা ট্রেনিং হয়। এই ট্রেনিংটার সময় ওই একসাথে সকালবেলা ওঠা, একসাথে ট্রেনিং হওয়া, একসাথে খাওয়া, একসাথে ঘুম, একসাথে কষ্ট, ওই একসাথে ড্রেনের ভেতর নামা, একসাথে হাতিয়ার নিয়ে যুদ্ধ করা, ফলে পারস্পরিক বন্ডনেসটা খুবই বেশি হয়। তাহলে এটা হচ্ছে কোর্সমেট। এখন আরেকটা প্রশ্ন আসে যে ইনি তো এয়ারফোর্স, ইনি তো নেভি, আর ইনি তো আর্মি, তাহলে কোর্সমেট হলো কোত্থেকে? কেননা আমাদের মাথার ভেতর আছে এয়ারফোর্সের ট্রেনিংটা হচ্ছে যশোরে, আর নেভিটা হচ্ছে চট্টগ্রামে বা খুলনাতে,
আর বিএমএ তো ভাটিয়ারিতে, তাহলে পরে এবার কোর্সমেট হলো কোত্থেকে? বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি ট্রেনিংয়ের একটা বেসিক ট্রেনিং থাকে প্রথম 3 মাসের মতো। এই 3 মাসে তার আগে কিভাবে নির্বাচন হয়, একটা আইএসএসবি ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যম দিয়ে ক্যাডেট নির্বাচিত হয়, যেটা হবু অফিসার। তাদের ভেতর থেকে বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই কজন আর্মিতে যাবে, এই কজন নেভিতে যাবে, এই কজন এয়ারফোর্সে যাবে, এর পোটেনশিয়াল অফিসার। তখন তাদেরকে বেসিক ট্রেনিংয়ের জন্য বিএমএতে প্রথমে একসাথে পাঠানো হয়। তারপর ট্রেনিংয়ে যদি ওই বেসিক ট্রেনিংয়ে তারা যদি পাশ করে যান, তখন যে ট্রেনিং সেন্টার অর্থাৎ যশোরে অথবা চিটাগাঙে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ওই যে ইনিশিয়াল 3 মাসের মতো একসাথে ছিল, এই বিবেচনায় তারা একই লং এই কোর্সে তিনজন ওই সময় শেখ হাসিনার সঙ্গে ওই গণভবনে ছিলেন। জি, গণভবনে যাওয়ার পর তারা অত্যন্ত ভাবে যেভাবে উপস্থাপন করতে হয় যে রাষ্ট্রের এই অবস্থা, এখন আপনি একটা সিদ্ধান্ত নেন। তখন তারপরও আমরা যেটুকু দেখেছি পত্রপত্রিকাতে, তিনি অ্যারোগেন্সি শো করেন এবং যেতে চান না। তখন এটা বলা হয় যে এই জয় সাহেব অর্থাৎ শেখ হাসিনার পুত্র এবং রেহানাকে, তার ভগ্নী, তাকে বলা হয় রেহানাকে যে বাস্তব অবস্থাটা হয়তো উনি এখনো বুঝতে পারছেন না, অথবা বুঝতে চাইছেন না, অথবা উনি কি সেটা উনিই জানেন। তো রেহানা তখন বেগম রেহানা তখন তার জয়কে ফোন করেন। জয় উনি এটা বুঝে, বাস্তব অবস্থা বুঝে বলে যে না, তুমি এখন সিদ্ধান্ত নিয়ে নাও, মানে আমরা তোমার সাথে আর নাই। এবং একটি সৈনিক বা একটি অফিসার পদবি বা রাষ্ট্রযন্ত্রের কেউ বলে না যে এই সময়টাতে যে আমরা তোমার সাথে আছি। আমরা দৃশ্যমান দেখি। তারপর উনি সেফ একটা এক্সিট চান। আমরা দেখেছি যে বাকিটুকু বিমানে করে সেই বিমানটি আর একটা দেশে চলে যায় এবং ওখানে থাকে। এইটাই হচ্ছে যাওয়ার কথা। এইখানেও কিন্তু ওই আগে যে ঘটনা ঘটেছিল সেটা একটু পূর্বলেখ, এখানেও প্রাসঙ্গিকতা। 3 বাহিনী প্রধান যখন ঢোকে তখন কিন্তু এসএসএফ ছিল। এসএসএফ এর প্রসঙ্গটা আসছে, জি, আমি প্রশ্নটা করতাম যে এসএসএফ কি করেছে, যে এই ক্ষেত্রে ওখানে কি এসএসএফ দাঁড়িয়েছিল? এসএসএফ দাঁড়িয়েছিল এবং এসএসএফ তাদেরকে বলেছে, এসএসএফকে বলেছে, যেটা আমি শুনেছি, যে আমি আমাদের বক্তব্য 3 বাহিনীর প্রধান বলে আমরা ওনাকে বলতে চাই সিদ্ধান্তটার দিক তোমরা অন্তত আমাদেরকে কথা বলার জন্য বারণ করো না। কথাটা বলি, তারপর যদি হয় না হয় আমাদের কথা, তাহলে হয়তো আমরা ফিরে যাবো, কী হবে সেটা অন্য কথা। কিন্তু কথা বলতে, তারাও তো বাংলাদেশের, তারা তো মেকানাইজ না, অর্থোডক্স না, তাদের তো ফ্যানাটিক না যে উন্মাদ হয়ে গেলাম যে দেশে এরকম চাই, তোমাকে দেখা করতে দিব না। তাহলে তো ঠিক আছে, দেখা যাক। তারা তো প্রো প্যাট্রিয়ট, তারা তো এই দেশেরই সন্তান, সুতরাং তারা বাস্তব অবস্থা বুঝে তো আছে। কিন্তু হাতিয়ার তাদের কাছে প্রস্তুত ছিল। যদি অন্যরকম কিছু হতো সেটা আমরা জানি না, ওই আলোচনা আমি যেতে চাই না। কিন্তু ওনাদের সামনেই এটা হয়েছে এবং হওয়ার পরে যখন রিকোয়েস্ট করে উনি যখন নিজের থেকে শেখ হাসিনা বলতেন চলে যাব, তখন এসএসএফ যে কাজটি করেছে তার জীবনের নিরাপত্তাটা নিশ্চিত করেছে, তার কাছের লোকের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং নিরাপদে অন্য জায়গায় চলে যাওয়াটা নিশ্চিত করেছে। এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ ডক্টর মেজর খোরশেদ সামাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন, যা অনেকেই এর আগে বলে না। এই জাতীয় অনেক তথ্য আমরা পেলাম নতুন করে, যেটা বাংলা নিউজের দর্শকদের জন্য অনেক জানার আগ্রহ কৌতূহল মেটাবে আমরা আশা করি। আমরা আপনাকে আরও পরবর্তী সময়ে অন্যান্য অনেক ইস্যু নিয়ে কথা বলব, যেহেতু আপনি একজন সেনা অফিসার ছিলেন এবং এখনও পেশায় ডাক্তারি করছেন। আমরা আপনার মঙ্গল কামনা করি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবার আপনার সঙ্গে দেখা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ডক্টর মেজর খোরশেদ সামাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ মত বিনিময় করলাম, অনেক তথ্য জানলাম, আপনারাও জানলেন। আশা করি আপনাদের অনেক কৌতূহল মেটাবে আজকের এই আলোচনা, যে আলোচনায় আমরা 1/11-এর প্রেক্ষাপট, আমরা 2024-এর জুলাই অভ্যুত্থান এবং এরও আগে 90 সালে নানা আলোচনা করলাম রাজনৈতিক বিষয়গুলো। অনেকেরই কৌতূহল মেটাবে আশা করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি তৌহিদুল ইসলাম মিন্টু আবার আসবো এডিটর চয়েসে। নিয়মিত এই আয়োজনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ। খোদা হাফেজ।